ক্লেমন বিয়ন্ডা গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই সবাই জানেন, ফুটবল উন্মাদনায় ভাসছে, ইতিমধ্যেই ভাসছে বাংলাদেশ। আজ সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ রয়েছে জাতীয় স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সন্ধ্যা 7টায়। এশিয়ান কাপ বাছাই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচকে ঘিরে পুরো বাংলাদেশ আমার কাছে মনে হয় যে এক ধরনের ফুটবলের একটা ভাইব ক্রিয়েট হয়েছে। আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করব, ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আজকে আছেন দুজন অতিথি। আছেন সাইফুল বারী টিটো, জাতীয় দলের সাবেক কোচ এবং ফুটবল বিশ্লেষক, এবং আছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি। দুজনকেই স্বাগত আজকের এই আয়োজনে। টিটু ভাইকে দিয়েই শুরু করতে চাই। টিটু ভাই, বাংলাদেশের এই যে উন্মাদনাটা, একটা সময় ফুটবল নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, কথা হয়েছে, মানুষজন হুমড়ি খেয়ে স্টেডিয়ামে গিয়েছে, সেটা কিছুটা হলেও আপনি সেই অতীতের আপনি ঝলকটা লক্ষ্য করতে পারছেন কিনা এই ফুটবলকে ঘিরে? না, অফকোর্স, মানে এটা আমরা এশিয়ান কাপের ম্যাচ, গুরুত্বপূর্ণ খেলা, ওই জিনিসটা মানে অনেকটাই আমাদের মাথা থেকে চলে গিয়েছে। মেইনলি হচ্ছে যে টু সি দ্য ক্রেজ, যে আবার সেই উন্মাদনা এবং একটা খেলাকে ঘিরে যে এত মানুষের একটা বলবো যে ইন্টারেস্ট এবং সাপোর্টিং দ্য টিম ইন এনি ওয়ে দে ক্যান। অ্যাকচুয়ালি যে যারা স্টেক হোল্ডার আছে, আমি বলবো যে তাদের যে উন্মাদনা, টিকিটের জন্য হোক, খেলার পারফরমেন্স অ্যানালিসিস হোক, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন সবাই সবার মতো করে টিম দিচ্ছে, কোন টিম খেলালে ভালো হবে। সবারই একটাই আকাঙ্ক্ষা যে টিমটা ভালো করুক, আমরা রেজাল্ট চাই। এবং যেহেতু ওই ক্যালিবারের প্লেয়ারগুলো আমাদের সাথে চলে এসছে, তো সবার ওই জিনিসটা হচ্ছে যে চাহিদা, এবং এই চাহিদাটা এবং এই যে এই মুহূর্তের যে এনভায়রনমেন্টটা বা অ্যাটমসফিয়ারটা, এইটা আমাদেরকে পজিটিভলি কাজে লাগানোটাই হবে লক্ষ্য। এবং সেটার জন্য আজকের ম্যাচের রেজাল্টটাও বেশ কিছু মানে একটা প্রভাবক হিসেবে ইন্ডিকেশন আসবে আর কি। তো আমার মনে হয় যে ওভারঅল সারা দেশে যেভাবে একটা ফুটবলের জাগরণের ব্যাপারে সবারই একটা ইন্টারেস্ট, এই জিনিসটা আসলে রিসেন্ট পাস্টে আমরা দেখিনি। জি, এবং সেটাকে ঘরোয়া ফুটবলে কীভাবে কাজে লাগানো যায়, আমার মনে হয় যারা কর্তৃপক্ষ আছে সেদিকে নজর দিতে পারেন। টিটু ভাই যেটা বলছিলেন যে ফলাফলটা একটা বড় ভূমিকা রাখতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে? 22 ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল, এবং সিঙ্গাপুরের সাথে 2 ম্যাচ খেলা হচ্ছে, একটা জয় আছে সিঙ্গাপুরের এবং একটি ড্র। বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। সব কিছু মিলিয়ে সিঙ্গাপুরও যে খুব ভালো ফর্মে আছে তাও নয়। শেষ 6 ম্যাচে তাদের 4টি হার, যদিও মালদ্বীপকে তারা 3-1 গোলে হারিয়েছে। আবার সেই মালদ্বীপ প্রিমিয়ার লিগ হয় না, সেই মালদ্বীপে আমি যতটুকু জানি ঘরোয়া ফুটবলটা হয় না। কি মনে হচ্ছে রেজাল্টটা কেমন হতে পারে? একদম শুরুতেই শেষের প্রশ্নটা করে ফেললাম। ধন্যবাদ আপনাকে। ম্যাচটা তো অবশ্যই বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন যে গ্রুপে আমরা আছি আর কি, সবারই কিন্তু 1 পয়েন্ট নিয়ে সবাই আসলে এখানে দাঁড়িয়ে আছে। ওদিকে কিন্তু হংকং এবং ইন্ডিয়াও খেলবে। আর আজকে যেহেতু আমরা সিঙ্গাপুরের সাথে খেলবো, এই ম্যাচটার উপর অনেক কিছু ডিপেন্ড করে ফর নেক্সট আপনি আসলে এশিয়া কাপ খেলতে পারবেন কিনা। কারণ এটা যদি আপনি জিততে পারেন, আপনার 4 পয়েন্ট হবে, তখন কিন্তু পরবর্তী স্টেপগুলি আপনার নেওয়ার জন্য সুবিধা হবে। তো ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা বলেছেন যে অ্যাগেনস্ট সিঙ্গাপুর আসলে ইটস ট্রু যে তারা লাস্ট যে ম্যাচগুলি খেলেছে সেখানে তাদের পারফরমেন্স কিছুটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ এই মুহূর্তে, আমার মনে হয় যে পারফরমেন্সের যদি সিঙ্গাপুর দেখেন, আমার মনে হয় যে বাংলাদেশ জেতার জন্য এবং জয়ের অনেক সম্ভাবনা রয়েছে। 2015 সালে টিটু ভাই কোচ ছিলেন, লুডভিগ ক্রুইফকে আমরা একটা ম্যাচ খেলেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এখন ওই ম্যাচটাই 2-1 গোলে না, ওই ম্যাচটা একটা ছিল, একটা কনফার্ম গোল হয়েছিল, আমাদের গোলটা দেয়নি আর কি, 2-2 গোলে ড্র হতে পারতো। যাই হোক, তো সিঙ্গাপুরের ব্যাপারটা হয়েছে যে আপনি যদি লাস্ট মালদ্বীপের সাথে ম্যাচটা দেখেন, সেখানে কিন্তু তারা 3-1-এ জিতেছে, বাট সেকেন্ড হাফে কিন্তু মালদ্বীপ বেশ কিছু সুযোগ পেয়েছিল, ওইগুলি গোল করতে পারলে কিন্তু আপনার ওই ম্যাচটা ড্র হতে পারতো এবং মালদ্বীপ জিততেও পারতো। এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছিল ম্যাচটাতে। তো বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ যদি তাদের হোম ম্যাচে একটা প্রেশার থাকবে, সাপোর্টার আসবে, বাট এই প্রেশারটাকে এক সাইডে রেখে যদি ম্যাচটাকে এনজয় করতে পারে অন দ্য পিচ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জিততে পারবে। এবং ওই জেতার জন্য যে টিটু ভাই যেটা বলছে, টিমের যে স্ট্রেংথ, আপনি দেখেন বেশ কিছু খুব ক্যালিবার প্লেয়ার কিন্তু দলের ভিতরে রয়েছে। হামজা চৌধুরী, সমিত সোম, এরা কিন্তু আসলে ম্যাচটাকে যে কোনো সময় কিন্তু আপনার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। এবং
পুরো ম্যাচের আসলে সিনারিটা তখনই বাংলাদেশের পক্ষে যাবে যখন আপনি মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারবেন। সুতরাং মিডফিল্ড কিন্তু বাংলাদেশে বেশি স্ট্রং। তো এখানে আসলে কোচ আজকে স্টার্টিং 11 আসলে কোন ফরমেশনে খেলাবে সেটা ডিপেন্ড করে, এবং ম্যাচ জিততে গেলে আপনাকে কিন্তু গোল করতে হবে। হ্যাঁ, গোল করার ক্ষেত্রে আসলে কারা সামনের দিকে খেলবে এটা কিন্তু আজকে অনেক কিছু এর উপরে ডিপেন্ড করবে। সুতরাং আমি বলবো যে কোচ হয়তো ওইভাবেই টিম সিলেকশন করবে যেভাবে আসলে গোলের চান্সগুলি ক্রিয়েট হলে যারা গোল করতে পারবে তারাই হয়তো সামনের দিকে খেলবে। জি, সমিত সোম কিংবা হামজা চৌধুরী তারা যেহেতু আসলে মধ্যভাগে খেলে থাকেন, আমাদের পারফেক্ট নাম্বার 9-এর একটা বড় অভাব লক্ষ্য করি, স্কোরিংয়ের সমস্যা একেবারে চিরাচরিত। সেই জায়গাটা থেকে ফরমেশনটা কেমন হতে পারে, এবং সমিত সোমের খেলাটা তো অনেকটা অবধারিতই বলা যায় মনে হচ্ছে, তার কোন পজিশনে মানে কার জায়গায় তিনি খেলবেন যদি স্টার্টিং 11-এর কথাই ধরি? এটা তো আসলে কোচ ইজ ইন দ্য বেস্ট পজিশন যে কাকে খেলাবেন, ওনার প্ল্যান আছে। এবং আমরা অ্যাকচুয়ালি যেহেতু টিমের সাথে কাজ করি না, সেই জন্য বাইরে থেকে বলাটা বেশ মুশকিল। তবে আমার মনে হয় যে দেখে যেমন হ্যাঁ, সমিত সোম যদি 11-এ চলে আসে তাহলে তো এখানে খেলছিল হামজার সাথে জামাল এবং সোহেল রানা। তো সেই হিসেবে আমরা ইন্ডিয়ার সাথে জামালকে হয়তো দেখিনি, বাট এটা কি ডিসিশন নেবে কোচের ব্যাপার। কারণ জামালের ব্যাপারটা হচ্ছে যে জামাল এই বয়স যেটা আছে যে ওর হয়তো কিছুটা ক্ষিপ্রতা কমেছে, বাট আবার ডেড বল সিচুয়েশনে ওর ডেলিভারিগুলি অন্যদের চেয়ে বেটার। তো এখন কখন তাকে ইউজ করা যাবে এটা নিশ্চয় কোচের মাথায় আছে। বাট আমি বলবো যে অ্যাকচুয়ালি এই ধরনের যে ফিগারগুলি হামজা কিংবা সমিত সোম, তাদের পারফরমেন্সটা হচ্ছে ইনফেকশাস, যে তাদের লিডারশিপ বা প্লেয়িং লিডার হিসাবে যখন খেলবে তারা, তখন এটা সঞ্চারিত হবে বা রিপল এফেক্ট বলি আমরা, যে ছড়ায় যাবে সবার মধ্যে। কিন্তু বড় প্রশ্ন থাকবে যে হামজার কাছে আমরা অন্যান্য যে আমাদের প্লেয়ার আছে তারা কি চায় এবং হামজা ওদের কাছে কি চায়। যেমন আমরা গোলকিপার ব্যাক 4-এর কাছে কি চায় বা ব্যাক 5-এর কাছে কি চায়, মিডফিল্ডাররা ফরওয়ার্ডদের কাছে কি চায়, এই চাওয়াটা এবং এই কেমিস্ট্রিটা তৈরি করা এই মানে খুব কম সময়ের মধ্যে আমাদের করতে হচ্ছে। সমিত সোম তো কোনো ম্যাচ খেলেনি, হামজা অলরেডি 2টা ম্যাচ খেলে ও ইজ অলরেডি বিন সেটেল। এবং ওই জিনিসগুলি হচ্ছে যে ইম্পর্টেন্ট আসবে যে আমরা কী খেলবো। যেমন সিঙ্গাপুরের খেলা আমি হংকংয়ের সাথে যা দেখলাম, সিঙ্গাপুরের মিডফিল্ডও বেশ ভালো, বিশেষ করে ওদের ক্যাপ্টেন যে হারিস হারুন, ও 14 নম্বর ডিপ লাইং ওখান থেকে খেলাটা তৈরি করে। এবং ইসখান ফান্দির মতো একজন ফরওয়ার্ডের যে ফুটবলারটা, এখানে এমিলি যেটা বললো, আপনিও যেটা বললেন যে হ্যাঁ, যে মালদ্বীপের সাথে ম্যাচটা, তো মালদ্বীপের সাথে ম্যাচের যে প্লেয়িং 11 বা স্টার্টিং 11 সেটার সাথে হংকংয়ের সাথে একদমই মিলে না। তো মালদ্বীপে দেখা গিয়েছে যে অনেক প্লেয়ার এক্সপেরিমেন্ট করা হয়েছে। আমার মনে হয়েছে যে সিঙ্গাপুরের কোচ যে সুতোমো ওগুরো, সে অনেকগুলি এক্সপেরিমেন্ট করেছে এবং সে হয়তো উপস্থিত ছিল না ওই ম্যাচে, আমি যতটুকু দেখলাম। তো ওইখানে টিমের সাথে আমার মনে হংকং টিমের সাথে কারা খেলেছে ওইটা আমাদের, ওইটা নিয়ে আমাদের আগানো উচিত হবে আমি মনে করি। তো সেই হিসাবে আমি দেখেছি যে সিঙ্গাপুর হাই প্রেস করতে পছন্দ করে। আমরা যখন মানে গোল কিক হচ্ছে তখন হাই প্রেস করে এবং সামনে 3 জন বেশ ন্যারো করে প্রেসিংয়ে যায়, পিছন ব্যাক বাই 2 মিডফিল্ডার্স, একজন ডিপ লাইন পিছনে থাকে। আবার যখন বল ওপেন প্লেতে হারাচ্ছে তখন তারা মিড হাইতে প্রেস করছে। তো ওইটা এবং কর্নারে কিছু দেখলাম যে ওরা অ্যাটাকিং কর্নারে সেট পিসেও বেশ স্ট্রঙ্গার, ওদের টল প্লেয়ার আছে। তো ওই জিনিসগুলি আসলে যে একান্ত আমি বলবো যে আমাদের টিম অ্যানালিস্ট টিম আছে অলরেডি, দে হ্যাভ অ্যানালাইজড, ওই অনুযায়ী প্ল্যান করে কাজও করা হয়েছে। এখন পুরোপুরি নির্ভর করতে হবে যে প্লেয়ার পারফরমেন্স অন দ্য গিভেন ডে, যে ম্যাচ টাইমে কী করে। জি, এক্স্যাক্টলি। বাংলাদেশ দলের শক্তি দুর্বলতা নিয়ে একটু জানতে চাই এমিলি ভাই। শক্তির জায়গাটা তো মোটামুটিভাবে সবাই হয়তো বা জানে, যেটা আমরা মিডফিল্ড নিয়ে কথা বলছিলাম, দুর্বলতা গোল স্কোরিংয়ের সমস্যা, এর পাশাপাশি আর আপনার কাছে কি মনে হয়? দুর্বলতার জায়গা আমার মনে হয় যে একটু পরে ম্যাচ আমরা আসলে সেটা নিয়ে কথা না বলে আমার মনে হয় যে প্লেয়ারদের আসলে সিঙ্গাপুরের কেউ নিশ্চয়ই শুনবেন না, আমার কাছে আশা করব। মানে আমার কাছে একটা জিনিস আসলে আমি, এটা ইজ নট এ অ্যাডভাইস, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে অন সেট পিসে আসলে আমাদের কনসার্ন থাকতে হবে, ডিফেন্ডিং সেট পিসে। কারণ ওদের কিন্তু কিছু টল প্লেয়ার আছে, আপনি যার কথা বলেন ইসখান ফান্দি 6 ফিট প্লাস হাইট, এবং আপনি যদি 39 ম্যাচে 20 গোল, হ্যাঁ ইভেন আপনি যদি লাস্ট ম্যাচে দেখেন তার ম্যাক্সিমাম গোলগুলি কিন্তু এরিয়াল বলে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে আসলে খুব কনসার্ন থাকতে হবে, স্পেশালি ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে। কর্নার এবং ফ্রি কিকে যে সেট পিসগুলি পাবো সেখানে আসলে আমরা কীভাবে মার্কিং করবো, জোনাল মার্কিং করবো না ম্যান টু ম্যান মার্কিং করবো, এটা তো ডেফিনেটলি কোচের একটা প্ল্যান থাকবে। কারণ আপনি যদি ভুটান ম্যাচও দেখেন, আমরা কিন্তু শেষের দিকে কিন্তু বেশ প্রেশারে পড়ে গিয়েছিলাম। আপনি যদি দেখেন
দেখেন রাইট ফ্লাঙ্ক থেকে তারা ক্রস করছে, ফ্রি হেডার তারা গোল করতে পারেনি, মিতুল একটা ভালো সেভ করেছে। তো একটা সময় হয় কি আমাদের যে ব্যাকলাইনে যে 4 জন খেলে তারা আমার কাছে মনে হয় যে কিছুটা মনোযোগ বা কনসেন্ট্রেট হারিয়ে ফেলে খেলতে খেলতে, যেটা ভুটানের সাথে হয়েছে যে আমরা বেশি মোর অ্যাটাকিং খেলছি বাট ডিফেন্সিভ ক্ষেত্রে আমরা দেখা গেছে যে কিছু মিস্টেক করে ফেলেছি। তো সিঙ্গাপুরের সাথে আপনার ওইটা করা যাবে না একদমই, এটা একটা বড় কনসার্নের জায়গা। আর অ্যাটাকিং থার্ডে তো আমাদের একটা প্রবলেম রয়েছে, আমরা ক্রিয়েট করি চান্স বাট আলটিমেটলি গোলে কনভার্ট করতে পারি না। লাস্ট ম্যাচও যদি ভুটানের সাথে দেখেন আমরা বেশ কিছু সুযোগ পেয়েছিলাম, রাকিব 1-1 সুযোগ পেয়েছিল গোলকিপারের সাথে, গোল করতে পারিনি। বাট সিঙ্গাপুরের সাথে আপনি এই ধরনের ম্যাচে মিস্টেক করা যাবে না। সুতরাং এই দুইটা ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় যদি আমরা ভালো করতে পারি ম্যাচটা আমরা জিততে পারবো। টিটু ভাই, আপনি যেটা বলছিলেন যে কিছু সুঠামদেহী ফুটবলার রয়েছে সিঙ্গাপুরের দলে এবং পাশাপাশি তাদের, আপনি যেটা কথা শুনে যেটা মনে হলো যে তারা সেট পিসে এবং পাশাপাশি বিল্ড আপ ফুটবলে, হাই প্রেসিং ফুটবলে তারা বেশ পারদর্শী। সেই জায়গাটা থেকে আমাদের দলটা, বাংলাদেশ দল, খুব বেশি মাত্রায় কি হামজা, সুমিত বা এই ধরনের যারা ফুটবলার, বিদেশি ফুটবলার যারা আছেন তাদের উপরে কি বেশি ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে কি না? না, ডিপেন্ডেন্সি তো রাখতেই হবে, কারণ দে আর প্লেয়িং ইন বেস্ট লিগ পসিবল, তাই না? সো ওই প্লেয়ারদের এক্সপিরিয়েন্সের উপর আমাদের ডিপেন্ড করতেই হবে। প্লাস হচ্ছে যে হামজার কিছু কিছু যেমন সেট পিসে ওর ইনভলভমেন্ট, এটা আমাদের মেকশিওর করতে হবে যে ও যেন ফ্রিকুয়েন্টলি এটা করতে পারে। বাট একটা জিনিস যে আমার মনে হয় যে মিডফিল্ড ব্যাটেলটা খুব ইম্পর্টেন্ট হবে, যেটা এমিলিও বলছিল যে ওদের মিডফিল্ডের 3 জন, ওরা কোনো সময় 4-3-3 খেলে, কোনো সময় একটা পিভট খেলে, কোনো সময় 2টা পিভট খেলে, 4-2-3-1 মতো হয়ে যায়। আবার অনেক সময় ওদের সেন্টার ব্যাক স্টেপ ইন করে মিডফিল্ডে চলে যায়, তখন পিছনে 3 জন রেখে দেয়। আর কিছু কিছু সময় যেমন মালদ্বীপের সাথে দেখা গেছে ওদের রাইট ব্যাকটা ওভারল্যাপ করে, ওই সাইডটা ইউজ করে। তো ওভারঅল মিডফিল্ডে হচ্ছে যে মানে সংখ্যাগরিষ্ঠতা আমাদের নিশ্চিত করতে হবে যে মিডফিল্ড ব্যাটেলটা যেন আমরা কন্ট্রোল করতে পারি, এবং এটাকে মোমেন্টামের একটা ব্যাপার থাকে যে আমরা যা প্ল্যান করলাম এটা আমরা মাঠে গিয়ে যদি ফার্স্ট 5 মিনিটস 10 মিনিটস এটা ইমপ্লিমেন্ট করতে পারি, ওইটা হচ্ছে আমাদের মোমেন্টাম। সো ওই মোমেন্টাম যেন আমরা সহজে না হারাই, এবং আমরা যেন যখনই মোমেন্টাম হারানোর পজিশন আসবে তখনই যেন আবার আমরা পুরনো মোমেন্টামে ফিরে যাওয়া, আমাদের প্ল্যান অনুযায়ী খেলা সম্ভব ফিরে যাবে। এবং আপনি জানেন আমরা যেভাবে শুরু করি, খেলার স্কোর লাইনটা একটা ডিফারেন্স তৈরি করবে। যখন একটা স্কোরের ব্যাপার চলে আসবে তখন ওভারঅল প্ল্যান ক্যান বি চেঞ্জ, তখন ওই জিনিসগুলি আমাদের আসবে। এবং এই অনুযায়ী আমি বলবো যে আমরা ঘুরে ফিরে যে গোল স্কোরিং ব্যাপারটা নিয়ে বেশি কনসার্ন, যে কোনো একটা আনলাইকলি সোর্স থেকে আসুক, আমরা চাইছি ওই ধরনের গোলও আমরা যেন পাই, যে আমরা চিন্তা করছি না ওর কাছ থেকে আসবে, চলে আসছে। যেমন আমি গত খেলায় ফাহমিদুলকে দেখেছি, ও অনেকগুলি বল নিয়ে বের হওয়ার চেষ্টা করেছে, হি ইজ গুড উইথ 1v1, একটা বল ভালো অ্যাসিস্ট করেছিল, বাট অপোজিট সাইড থেকে ক্রস আসলে কোথায় যেতে হবে ওই জিনিসটা আমার মনে হচ্ছে যে মোর ইনভলভমেন্ট ইন দ্য বক্স, যে অপোজিট সাইড থেকে যদি আসে কিছুটা হলো ল্যাকিংস ছিল। নিশ্চয়ই পরের ম্যাচটাতে আমরা সেই ল্যাকিংস দেখতে চাই না। আজকের ম্যাচে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেল দর্শক, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক, ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি আজকের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। আমরা একটু যেতে চাই জাতীয় স্টেডিয়ামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরাম হুসাইন। ইকরাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এখনও খেলার বাকি অলমোস্ট 6 ঘন্টার মতো, 6 ঘন্টারও বেশি। তারপরও আপনার পেছনে আমি ব্যানার দেখতে পাচ্ছি, বেশ কিছু উৎসুক জনতা দেখতে পাচ্ছি। ওইখানকার আবহাওয়াটা সম্পর্কে আমাদের একটু অবগত করবেন। ইকরাম, শুনতে পাচ্ছেন? এখনো খেলার বাকি 6 ঘন্টারও বেশি। জানতে চাই দর্শকদের আনাগোনা শুরু হয়ে গেছে সকাল থেকেই। আমরা কিছুক্ষণ আগে যখন জাতীয় স্টেডিয়ামের চারপাশে ঘুরছিলাম তখন দেখছিলাম যে প্রচুর দর্শক এখানে জড়ো হয়েছেন। যদিও ম্যাচের এখনও প্রায় 7 ঘন্টা বাকি, তার আগেই কিন্তু দর্শকদের এই উন্মাদনা শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে লাইনে দাঁড়িয়ে আছেন দর্শকরা, তাদের কয়েকজনের কথা শুনতে চাই। আমি দেখছি যে একটা প্লেকার্ড নিয়ে এসেছেন একজন দর্শক। এত আগে আসার কারণ এই ম্যাচটা দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছি, তাই আগে আশা করছি কোনো ঝামেলা যাতে না হয়। কি প্রত্যাশা আপনাদের? ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। আমরা এই ম্যাচে আগে আসার কারণ হচ্ছে ভুটান ম্যাচে আমরা দেখেছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা টিকিট কাটার পর আমরা ঢুকতে পারি নাই, যেহেতু আমরা টিকিট কাটছি অনলাইনের মাধ্যমে। আমাদের অবশ্যই প্রত্যাশা আমরা মাঠে বসে খেলা দেখব, সেই কারণে অগ্রিম আশা এবং সুন্দরভাবে আমরা মাঠে প্রবেশ করবো এবং বাংলাদেশের জয় নিশ্চিত চাই। শোয়েব, এই সমর্থক যেটি বললেন যে ভুটানের বিপক্ষে ম্যাচে নানা রকম
ঝামেলা হয়েছে, আসলে দর্শকরা মাঠে ঢুকে পড়েছিলেন, আবার যারা টিকিট কেটেছিলেন তারাও ঠিক মতো মাঠে ঢুকতে পারেননি। তো সেই যে ভুলগুলো, সেই ভুলগুলো থেকে যাতে আজকে সেই একই ভুল না হয় সেজন্য দর্শকরা আগেভাগে চলে এসেছেন, এবং বাফুফে ফুটবল ফেডারেশন তারাও চাচ্ছেন যে আজকের যে আয়োজনটি এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, এই ম্যাচ ঘিরে আসলে অনেক কিছু জড়িত, যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় এবং সুন্দর একটি আয়োজন হয়। মাঠের খেলা তো অবশ্যই বাংলাদেশের প্রত্যাশা জয়, একই সঙ্গে দর্শকরা যাতে এই খেলাটা উপভোগ করতে পারে সে ব্যাপারে বাফুফে আসলে সতর্ক। ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হামজা সমিত ফাহমিদুল, গোল দিতে করিও না ভুল, একটা ব্যানারে লেখা দেখলাম। আমি একটু যদি দর্শকের জায়গাটা থেকে বলি যে আমি একদম শুরুতে যেটা বলছিলাম যে একটা ক্রেজিনেস এক ধরনের, এবং খুব অল্প সময়ের মধ্যে 18,300 টিকিট বিক্রি হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যে এটা প্রেশার হবে নাকি বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হবে? না, এই ধরনের প্রেশার নেওয়ার মতো আমার মনে হয় যে প্লেয়ারদের সেই ক্যাপাবিলিটি রয়েছে, এবং আমার কাছে যেটা মনে হয় যে ইটস মাই এক্সপিরিয়েন্স, এই ধরনের ম্যাচ খেলার জন্য প্লেয়াররা এক্সাইটেড থাকে, এবং আমার জন্য যে দর্শকরা আসবে, যে হাইপ তৈরি হয়েছে, প্লেয়াররা ম্যাচটা এনজয় করবে। এনজয় করলে হয়তো পারফরমেন্সের গ্রাফটা উপরে থাকবে, আর যদি প্রেশার হয় তখন তো আসলে আপনি আপনার পুরোটা দিতে পারবেন অন দ্য পিচ। তো আমার কাছে মনে হয় যে প্লেয়াররা ডেফিনেটলি এই ম্যাচটাকে নিয়ে সিরিয়াস আছে, বাট তারা ম্যাচটা এনজয় করার চেষ্টা করবে এবং দেশের জন্য খেলবে, কারণ এন্ড অফ দ্য ডে ম্যাচের রেজাল্টটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই ম্যাচের উপরে। আপনি যদি এখানে ভালো করতে পারেন, আপনি সিনারি কিন্তু আরও চেঞ্জ হবে, যে হাইপ তৈরি হয়েছে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তখন কিন্তু আসলে ফুটবলের যে ক্রেজ এটা আরও কোথায় চলে যাবে সেটা কিন্তু এন্ড অফ দ্য ম্যাচ আমরা দেখতে পারবো। সুতরাং এটা প্লেয়ারদেরও একটা বড় দায়িত্ব, কারণ এই ধরনের ম্যাচ খুব কম আসে আপনার লাইফে। তো এটা আমার মনে হয় যে প্লেয়াররা সেটা যদি রিয়ালাইজ করতে পারে এবং তারা যদি দেশের জন্য তাদের বেস্টটা দিতে পারে, আমার কাছে মনে হয় যে হাইপ তৈরি হয়েছে, যে ক্রেজ তৈরি হয়েছে, এটা আরও ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা উপকৃত হবে। স্টিল আপনি যদি দেখেন আমাদের ফুটবলে কিন্তু ব্র্যান্ড ভ্যালু অফ দ্য ফিল্ড অনেকভাবে কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং ইন্ডিভিজুয়ালি কিন্তু হামজা বলেন, জামাল বলেন, তাদের পিছনে কিন্তু স্পন্সরশিপরা কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। সুতরাং এই ম্যাচটা আপনি জিতলে তখন কিন্তু এইটার চিত্রটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এক্স্যাক্টলি, একটা টার্নিং ম্যাচ হতে পারে হয়তো দেশের ফুটবলের জন্য। টিটু ভাই, একটু জানতে চাই যে আজকের ম্যাচে আপনার কাছে কি মনে হয় যে দর্শকরা, আমরা তো সবসময় এর আগে কখনো এই বিষয়গুলো দেখিনি, আমি একদম শুরুতে একটা কথা বলেছিলাম যে সেটা ঘরোয়া ফুটবলের জন্য সেটা কিভাবে কাজে লাগাতে পারে বাফুফে, এই ধরনের ফুটবল ক্রেজটা, উত্তেজনাটা? না, মেইনলি হচ্ছে এটা তো আসলে যে আপনার একটা মানে আলটিমেটলি ঘরোয়া ফুটবলটা ভালো হলেই কিন্তু দেশে একটা শক্তিশালী পাইপলাইন। মেইন হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী তো আপনার ঘরোয়া ফুটবল ভালো হবে। এখন আমাদের অন্যতম স্টেক হোল্ডার যারা ক্লাবগুলিকে আগে আসতে হবে। আমি মনে করি যে তারা যে চর্চাটা করবে, যেটা করলে আমাদের ন্যাশনাল টিমের ইনফ্লুয়েন্সটা বা ইম্প্যাক্টটা ভালো হয়, ওই জিনিসগুলি করা, আর কিছুই না। এবং একটা জিনিস হচ্ছে যে আপনার সব সময় আমরা কথা বলছি যে কিভাবে আমাদের স্ট্রাকচার আমরা সামনের দিকে নিয়ে, কিন্তু এটা কথা বলা আর ইমপ্লিমেন্টেশন একটা ফাঁক থেকে যায় অনেক সময়। বাট আমরা এখন চেষ্টা করছি যে এটা যেন, যেটা বলা হচ্ছে বা যেটা চিন্তা করা হচ্ছে, এটা যেন দ্রুততার সাথে কাজে নামতে পারি বা এফেক্টটা আসে, যেটা আমাদের আসলে আমাদের সম্মানিত যে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, উনি দেখেছে অনেক প্রোয়েক্টিভ লোক। সো প্রোয়েক্টিভ মানে হচ্ছে যে আগে থেকে আপনার জিনিসগুলি নিয়ে চিন্তা করে নেমে যাওয়া, কোনো কিছু ঘটলো তারপরে রিয়াকশন বা রিয়াক্টিভ কিছু না। তো ওই হিসাবে আমরা মনে করি যে এখন আসলে এই যে ক্রেজ, যে হাইপ, যে ভাইব, যেটাই আমরা বলি, এটা যেন আমরা পজিটিভলি কাজে লাগাতে পারি, এবং এইটার জন্য আমরা একা পারবো না, সব স্টেক হোল্ডারদের সাথে আমাদের নিয়ে আগাতে হবে। এবং অবশ্যই গভর্নমেন্টের কথা বলবো যে গভর্নমেন্টের সাপোর্ট থাকলে অনেক দূর যাওয়া যাবে এবং যাওয়া সম্ভব হবে। জি, আমরা একেবারে অল্প কথায় আপনাদের কাছ থেকে একটা ভবিষ্যৎবাণী নিতে চাই, এই ম্যাচটার রেজাল্ট, স্কোর লাইন জানতে চাই। এটা বলা খুবই ডিফিকাল্ট, বাট মানে হোপ যে বাংলাদেশ উইল মেক আ উইন, 3 পয়েন্ট নিয়ে যাবে এখান থেকে, সেটা 1-0 হোক, 2-1 হোক, যেটাই হোক। আপনার কাছে কি মনে হয়? আমিও সেম, মানে 1-0 হতে পারে, 2-1 হতে পারে, বাট যেটা হচ্ছে টিটু ভাই যেটা বলছে যে গোল করার জন্য কিন্তু যে কোনো মোমেন্টে যে কোনো ভাবে গোল হতে পারে, সেটা সেট পিস থেকে তবু প্রমাণ করতে পারে, আমাদের করতে পারে, 3 পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেটা যেভাবেই হোক আমরা আদায় করে নিতে পারি। বেশ কিছু ক্রেজি ফুটবল সমর্থক আমরা সাধারণত ইউরোপে দেখে থাকি, বা যারা খুব ফুটবল লাভিং নেশন যে আছে সেখানে লক্ষ্য করে থাকি। বাংলাদেশেও উদ্ভব ঘটেছে, যে কোনো তাদের
আপনি বিপদে আপদে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ ফুটবলের পাশে তাদের আমরা লক্ষ্য করতে পারি। এই ধরনের সমর্থক যারা আছেন তারা আসলে দেশের ফুটবলের জন্য আপনার কাছে কি মনে হয়, কি ইম্প্যাক্ট কিভাবে ফেলেন তারা? মেইন হচ্ছে যে একটা ডেমোক্রেটিক দেশ, তাই না? এখানে সবার যাকে খুশি তাকে সাপোর্ট করার ব্যাপার আছে। আর জিনিসটা হলো যে এখনকার দিন হচ্ছে যে সবার একটা রেসপন্সিবিলিটি নিয়ে যে জিনিসটা মানে সাপোর্ট করা বা ইয়ে করার, ওই জিনিসগুলি ইজ ফাইন, যে ফুটবলের উন্মাদনা টের পাওয়া যায়। বাট একটা জিনিসই খেয়াল রাখতে হয় যে আমাদের যে এই জিনিসটা করতে গিয়ে যেন আমাদের প্রেশার সিচুয়েশন না হয় প্লেয়ারদের জন্য, বা এই ধরনের কিছু না হয়, ওই জিনিসটা হচ্ছে আমরা কাম্য। বাট এটা হচ্ছে যে ওভারঅল সবার দিক থেকে দায়িত্ববোধটা থাকা উচিত যে সবার আগে দেশের ফুটবলের রেজাল্ট, ওইটা কোনোভাবে যেন কোনোভাবে বাধা না হয়, এটা যেন আমরা ত্বরান্বিত করতে পারি সামনের দিকে, সেইটা থাকলেই চলবে, আর কিছু না। এক একজন এক এক উপায়ে আপনাকে সমর্থন দিবে, সবার উপায় তো একরকম না। এবং এই জিনিসটা হচ্ছে যে আমার মনে হয় যে আমরা পজিটিভলি কাজে লাগানো গেলেই আমাদের জন্য ভালো। জি, একটু জানতে চাই, একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনি নিজে একজন স্ট্রাইকার ছিলেন, প্রপার স্ট্রাইকার ছিলেন। বাংলাদেশে যেহেতু আমরা বারবারই বলছি যে একটা নাম্বার 9-এর ঘাটতি রয়েছে, তারপরও আপনার কাছে কি মনে হয় আজকের ম্যাচে কে জ্বলে উঠতে পারেন? কার খেলা আপনি স্পেশালি আপনি কার খেলা দেখতে মুখিয়ে আছেন? না, কে জ্বলে উঠতে পারে না, সবাইকে জ্বলে উঠতে হবে, পুরো টিম 11 জনকে জ্বলে উঠতে হবে, আদারওয়াইজ তো ম্যাচ জিততে পারবেন না। একজন দুজন আসলে জ্বলে উঠলে ওই ম্যাচ জেতা টাফ। পুরো টিম যখন আপনাকে পারফর্ম করবে তখন দুই একজন ইন্ডিভিজুয়াল প্লেয়াররা কিন্তু আসলে খেলা মোমেন্টাম চেঞ্জ করবে। নিশ্চয়ই সবাই গোল করবেন না, আপনি কার কাছ থেকে গোল দেখতে চান? গোল তো আসলে ফুটবলে গোল যে কেউ করতে পারে এক্সেপ্ট গোলকিপার ছাড়া। গোলকিপার হয়তো শেষের দিকে সেট পিসে গিয়ে করতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের তো আসলে গোল স্কোরিং এর জায়গাটা একটা বড় ল্যাকিংস রয়েছে। সেক্ষেত্রে আসলে ফ্রন্ট লাইনে কারা খেলবে, কোচ কাদেরকে ইউজ করবে, এটার উপরে ডিপেন্ড করে আসলে কি করবে। বাট দেখেন আমরা যে লাস্ট ম্যাচে যে দুইটা গোল করেছে হামজা এবং সোহেল রানা, দুজনই কিন্তু মিডফিল্ডারের প্লেয়ার, বাট সুযোগ কিন্তু আপনি স্ট্রাইকারের পা থেকে কিংবা স্ট্রাইকারের এখানে যদি রাকিব খেলে আমি চাই রাকিব গোল করুক, মুরসালিন আছে গোল করতে পারে, মুরসালিন যদি খেলে পরবর্তী সময় যদি। অবশ্যই আপনি শেষ পর্যন্ত আর ট্রিকি অ্যান্সারটা দেননি, আপনি একজন, আমি এটাই জানতে চাচ্ছিলাম আসলে যে একজন স্ট্রাইকারের পা থেকে আপনি গোল লক্ষ্য করতে চান। আমাদের প্রত্যাশা থাকবে আসলে যেই হোক না কেন পূর্ণ 3 পয়েন্ট পাওয়া। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য লাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।